বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে পর্যন্ত অবিরত বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টির কারণে কিন্তু চারপাশ পানিতে থই থই করছে। বৃষ্টির সাথে অনেক পানি যেভাবে পড়ছে ওইরকম জোয়ারের পানিও আসতেছে। তো এই দিকে হচ্ছে ছাদের উপরের যে পানি নামার যে লাইনগুলো ছিল সেগুলা ময়লায় আটকে একদম পুরা ছাদটা পানিতে থই থই হয়ে গিয়েছে এবং চারপাশ বেয়ে বেয়ে পানি পড়তেছে। তো একটু যদিও এটা কষ্টের কাজ একটু আমার জন্য, তারপরেও কিছু করার নাই। ঘরে যদি কাজ করার মতো মানুষ না থাকে তাহলে তো নিজের কাজ নিজেকেই করতে হবে। আর এইদিকে কয়েকদিন ছাদের উপরে পানিটা জমা থাকার কারণে ছাদটা এত বেশি শ্যাওলা আর পিচ্ছিল হয়ে গিয়েছে, আমার একটু ভয়ও লাগতেছে। তারপরেও কিছু করার নেই, আমি এখন লাইনগুলোকে একটু ক্লিয়ার করে দেব। তবে দুঃখের ব্যাপার, বৃষ্টির 2 দিন আগেই আমি একটা লোক ডেকেছিলাম ছাদটাকে পরিষ্কার করানোর জন্য, ময়লাগুলো ফালানোর জন্য। তবে তার সাথে আমার টাকা পয়সা নিয়ে একটু মানে হয় নাই। সেই এইটুকু ময়লা পরিষ্কার করবে, সে 500 টাকা চাইছে আমার কাছে। তো আমি 300 টাকা বলছি, কারণ এখানে 1 ঘন্টার কাজও না, জাস্ট এই যে তখন তো এই ময়লাগুলো শুকনা ছিল, এই ময়লাগুলো বোলের মধ্যে করে সে ছাদ থেকেই ফেলে দিবে, তাকে নিচেও নামতে হবে না। যাই হোক, ঠিক 2 দিন পরে থেকেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তার সাথে কথা বলার পরে মানে মনের মধ্যে এরকম একটা জিদ হয়েছিল, যা 500 টাকা দিয়ে কাজ করাবো না, আমি নিজেই কাজটা করব। তো স্কুল বন্ধের অপেক্ষায় ছিলাম যে স্কুলটা বন্ধ হলে তারপরে হচ্ছে কাজটা করব, তার মধ্যেই এরকম টানা বৃষ্টি শুরু হয়ে যায়। তো পানিটা কয়েকটা লাইনই আমি সুন্দর করে কাঁচির ইয়ে দিয়ে ছাড়িয়ে দিলাম। কিন্তু দুঃখের ব্যাপার, সেই সময় পানিটা পরিষ্কার হলেও কিছুক্ষণ পর আবার যখন বৃষ্টি হয়েছে আবার সেম অবস্থায় হয়েছে। যাই হোক, বৃষ্টি কমে গেলে এটা পরিষ্কার করতে হবে। আর এই দিক থেকে ঈদের প্রিপারেশন টুকটাক করে নিচ্ছি। চাচার কাছ থেকে 4 কেজি দুধ নিলাম। তো আসলে দুধ আমাদের এখানে নর্মালি 70 টাকা 80 টাকা কেজিতে পাওয়া যায়, কিন্তু এখনই তাদের দুধের দাম বেড়ে গিয়েছে, 100 টাকা কেজি হয়ে গিয়েছে। তারপর চলে আসলাম রান্না বান্নায়। এখানে হচ্ছে আমি ঢেঁড়স ডাল রান্না করব। ফোড়নটা এদিকে রেডি করে নিচ্ছি, রসুন আর শুকনা মরিচ। তো ঢেঁড়সটা সবসময় আমি ডালের মধ্যেই দিয়ে দিই, কিন্তু আজকে কেন জানি মনে হলো যে একটু তেলের মধ্যে যদি ভেজে নেই, একটু হলুদও দিয়েছি, যদি ভেজে নেই তাহলে হয়তো বা লোদ ভাবটা, পিচ্ছিল ভাবটা একটু কম মনে হবে। আর এই যে এইভাবে এই বাগারের কারণে কিন্তু টেস্ট অনেক গুণ বেশি হয়। যদিও চুলার চারপাশটা একটু নোংরা হয়, একটু তেল চিটচিটে ভাব হয়, কিন্তু এইভাবে বাগারের কারণে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর এই দিক থেকে হচ্ছে আইড় মাছ দিয়ে হচ্ছে ঝিঙে আলু দিয়ে রান্না করব। তো মাছটাকে প্রথমে ভেজে এখানে হচ্ছে আলুটা আর হচ্ছে মশলাপাতি আগে কষিয়ে ঝিঙেটা দিয়ে দিলাম। আর ঝিঙে তরকারি, কষি তরকারি কেন জানি, চাল কুমড়া তরকারি কেন জানি, এই 3টা সবজি আমার মোটেও ভালো লাগে না। কিন্তু এখন কিন্তু এই সবজিগুলাই বেশি এই সময়টাতে, ডাটা। তো ঝিঙে তরকারিটা একটু মানে ঝাল টাল করে মশলাপাতি সব কিছু বেশি দিয়ে রান্না করছিলাম যে হয়তো বা ভালো লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি ওই যে আমার কাছে যেটা ভালো লাগে না সেটা আর খেতে কি করে ভালো লাগবে। আমার কাছে কেন জানি তরকারিটা ভালো লাগে না। যদি মাছটা শুধু আমি একটু পেঁয়াজ দিয়েও ভুনা করতাম তাও ভালো লাগতো। কিন্তু আবার সব সময় আমার কাছে মনে হয় কি যে মাছ একটু সবজি দিয়ে রান্না করলে একটু ঝোল একটু সবজি এটাও খাওয়া হয়। যাই হোক, সব সময় একরকম হবে না, এটাই। তো এই দিক থেকে কিন্তু আমার ঝিঙের তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। আর ঝিঙের তরকারিতে কিন্তু প্রচুর পানি ওঠে, তো আমি এই জন্য ঝোলের পানিটা আগে থেকেই কম দিয়েছিলাম। তো এইদিকে হচ্ছে রান্নাটা কমপ্লিট। আরেকটা কথা হচ্ছে কি যে আসলে ফেসবুকের কাজটা অনেকের কাছে ইজি মনে হয়, আমার কাছে কিন্তু মোটেও ইজি না। কারণ হচ্ছে কি সব সময় ক্যামেরা রেডি রাখতে হয়, কারণ সকাল হলে তোমাকে একটার পর একটা পোস্ট করে যেতে হবে। সুতরাং তুমি যে অবস্থাতেই থাকো না কেন তোমার সেই অবস্থার ভিডিওগুলাই আপলোড করতে হবে। তার মানে হচ্ছে যারা সহজ ভাবো আসলে সহজ না। আজকে এই পর্যন্ত।